এটাই সমস্যা আসলে। মোটামুটি কষ্টকর জার্নির একটা যদি সম্ভাবনা থাকে তাহলে আর সহজে সামনে আগায় না কেউ। আচ্ছা, যাই হোক। তো আজকে রুবি প্রোগ্রামিং টিউটোরিয়াল বুস্টার যে ক্লাস, সেই ক্লাসের সেকেন্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অবজেক্টস এবং ভ্যারিয়েবলস নিয়ে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখতে না পেলে আমাকে একটু বলবেন। স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি স্যার। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, আমি আমার উইন্ডোটা একটু সেট আপ করে নিই যাতে রেকর্ডিং উইন্ডোর ভেতরে আসে আর কি। আচ্ছা, আমি ভিএস কোড, বাম পাশে ভিএস কোড নিছি আর ডান পাশে হচ্ছে সিএমডিটা নিছি, যাতে করে সহজে এই দুটোর মধ্যে ট্রানজিশন করা যায়। আচ্ছা, তো ঠিক আছে। আমরা এর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে রুবিতে কিভাবে একটা সিম্পল কোড প্রোগ্রাম রান করানো যায়। তো দুভাবে রান করানো যায়। একটা হচ্ছে ফাইল ক্রিয়েশনের মাধ্যমে, ফাইলটাকে তখন আবার আমাকে সিডি কমান্ডের মাধ্যমে মানে প্লে করতে হবে সিএমডিতে। আরেকটা হচ্ছে সরাসরি সিএমডিতে আমি আইআরবির মাধ্যমে করতে পারি। তো আজকে আলোচনা হবে অবজেক্টস, ভ্যারিয়েবলস, নিউমেরালস এবং স্ট্রিং এসব নিয়ে। তো আজকে আজকে আচ্ছা, দাঁড়ান একটু। আচ্ছা, আমাদের এই এই অবজেক্টস এবং ভ্যারিয়েবলস এসব নিয়ে আলোচনা করার আগে দুটো জিনিস আমাদের একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোগ্রাম আইআরবিতে আমি যাই, কোনো প্রোগ্রাম যখন আমরা রান করি তখন কি হয়, সাধারণ টেক্সট যখন আমরা আউটপুট করি, এর আগে আউটপুট করে দেখাইছিলাম যে পুটস এবং প্রিন্টের মাধ্যমে। যেমন আমি যদি পুটস দেই এবং হ্যালো ওয়ার্ল্ড দেই, তাহলে এভাবে আসছে। এবং যদি এবার আমি প্রিন্ট দেই, এটা এভাবে আসছে। তো পার্থক্য দুটোর মধ্যে একটু আছে। ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রিন্ট এই কমান্ডটা ব্যবহার হয়, পুটস কমান্ডটা খুব বেশি ব্যবহার দেখি না আর কি। তো আমাদের রুবিতে পুটসটাই বেশি ব্যবহার হয়। কারণ হচ্ছে যে পুটস কমান্ডের সাথে একটা এক্সট্রা লাইন রিটার্ন যোগ হওয়ার কারণে যা আমরা এখানে আউটপুট করি সেটা একটা লাইনে আসে। এরপরে যদি আমি আরেকটা পুটস কমান্ড দিই তাহলে পরের অংশটুকু এই লাইনে দেখাবে, এরকম আর কি। আর প্রিন্টে কি হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা লাইন রিটার্ন নাই, যে কারণে এই লাইনই শেষ। এখন যদি আমি আরেকটা কিছু অ্যাড করি তাহলে এই ওয়ার্ল্ডের ডি এর পরের থেকে শুরু হবে আর কি ওইটা। তো যে কারণে প্রিন্ট কমান্ডটার খুব একটা ব্যবহার নেই। তবে প্রিন্ট কমান্ডের ব্যবহার ক্ষেত্র বিশেষে আপনারা প্রয়োজন ফিল করতে পারেন, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমরা পুটস এই কমান্ডটা ব্যবহার করব। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কমেন্টস। ঠিক আছে, কোডে কমেন্টস করা খুব দরকার হয়। তো রুবিতে কোড কমেন্ট করা যায় দুভাবে। একটা হচ্ছে যে পাউন্ড সিম্বলটা দিয়ে আমি যা লিখব এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি আমি ইকুয়াল বিগিন দেই এবং ইকুয়াল এন্ড দেই, এর ভেতরে আমার যতগুলো লাইনই থাকুক না কেন সবই হচ্ছে আমার কমেন্ট হিসেবে মানে ট্রিটেড হবে আর কি। এর ভেতরে কোনো কমান্ড রান হবে না, এর মধ্যে যা থাকবে সেটা রুবি হচ্ছে ইগনোর করবে। তো দুইভাবে আমরা কমেন্ট করতে পারি রুবি প্রোগ্রামিং কোডের ফাইলের মধ্যে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন যেটা হ্যাশ সাইন দিয়ে, ডাবল লাইন যেটা ইকুয়াল বিগিন ইকুয়াল এন্ড এর ভিতরে। তো এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ছিল যেটা আলোচনা করে নেওয়া দরকার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে অবজেক্টস নিয়ে। তো অবজেক্টস বিষয়টা কি, অবজেক্টসের বাংলা যদি বলা যায় তাহলে আমরা বিষয় কিংবা জিনিস এটা বলতে পারি। তো রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটাই মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথেই মিল করে করা। তো যে কারণে অবজেক্টস বলতে রুবিতে বেসিক্যালি যে কোনো ধরনের জিনিস যা রুবিতে ব্যবহার হয়, মোটামুটি 95% জিনিসই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। তো অবজেক্ট বুঝতে হলে আমরা বাস্তব দুনিয়ার কিছু উদাহরণ দেখতে পারি। যেমন হচ্ছে যে আমরা একটা ক্লাস যদি নেই, স্কুল আর কি, স্কুলের একটা ক্লাসে কি থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, বই থাকে, স্টুডেন্টস থাকে,
স্টুডেন্টসদের এক একটা করে স্কুল ব্যাগ থাকে। হ্যাঁ, এগুলো প্রতিটা জিনিস, অর্থাৎ স্কুল প্লাস স্কুলের ক্লাসরুমগুলো, আবার ক্লাসরুমের ভেতর যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসরা আছে, আবার যে টেবিল আছে, চেয়ার আছে, কলম যা আছে, এভরিথিং, প্রতিটাই হচ্ছে একটা করে অবজেক্ট। আমরা ক্লাসরুমে কি দেখতে পাই যে টেবিলগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে, এগুলোকে আবার সামনে পেছনে করানো যায়। স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্নে বসে, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে, কম ইয়া হলে দেখা যাচ্ছে একসাথে বসে। আবার কি হয় যে স্টুডেন্টদের মধ্যে রোল নম্বরের ডিফারেন্স থাকে, 1 2 3 4 এক একজনে আলাদা আলাদা রোল ডিফাইন করা থাকে। মোট কথা হচ্ছে যে অবজেক্ট জিনিসটা হচ্ছে কি যে একটা একটা রিলেটেড একটা ধারণা আর কি। এখানে প্রতিটা অবজেক্টই হচ্ছে আপনার একটা করে ক্লাসের উদাহরণ। তো আমি বিষয়টা বুঝাই আরেকবার। যেমন হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট যে একটা কথা আছে, স্টুডেন্ট, ছাত্র। ছাত্র বলতে আমরা কি বুঝি? আমরা একটা ছাত্র নামে আমাদের একটা জেনারেল একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসে যে একটা ছাত্র, তার স্কুল ইউনিফর্ম থাকবে, তার কাছে বই কলম থাকতে পারে, তার একটা সেই স্কুলে যাচ্ছে কিংবা আসতেছে, পড়াশোনার মধ্যে আছে, এরকম একটা মানুষ পটে একটা দৃশ্য ভেসে ওঠে, ঠিক আছে। তো ছাত্র যে অ্যাজ এ হোল যে আইডিয়াটা, এটা হচ্ছে, এই হোল আইডিয়াটা হচ্ছে আপনার একটা ক্লাস। আমি যখন বলবো যে ছাত্র সমাজ কিংবা ছাত্র, তখন কিন্তু আমি আমার পাশের বাসায় যে ক্লাস 9-এর স্টুডেন্ট আছে তাকে মিন করে বলি না। ছাত্র মানে হচ্ছে ছাত্র। তো এটা হচ্ছে ছাত্রর একটা ক্লাস বা ছাত্রর একটা শ্রেণীর উদাহরণ, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের রুবি, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই যে কারণে এখানে ক্লাস এবং অবজেক্টসের খুবই ইম্পর্টেন্স আছে। একটা ক্লাসের ইনস্ট্যান্স হতে পারে একটা অবজেক্ট। তো যে কোনো জিনিসের একটা ক্লাস আছে, ঠিক আছে। আমরা যেরকম দেখলাম যে 95% জিনিস রুবিতে যেগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট ডিরাইভড হচ্ছে কোথা থেকে? ক্লাস থেকে। অর্থাৎ আমি যদি স্কুল বলি, তাহলে স্কুল বলতে কি বোঝায়? যে স্কুলে ক্লাসরুম থাকবে, স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, হাবিজাবি। কিন্তু এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। কিন্তু আমি যদি বলি যে পাংশা উচ্চ বিদ্যালয়, তাহলে কি বলছি? আমি কোনো একটা পার্টিকুলার স্কুলকে আমি মিন করতেছি। যখন আমি পার্টিকুলার স্কুলকে মিন করলাম, তখন সেটা হয়ে গেল অবজেক্ট। আর কিসের অবজেক্ট? ওই যে স্কুল, যে ক্লাসটা আছে, স্কুল শ্রেণীর একটা উদাহরণ বা একটা অবজেক্ট হচ্ছে ওই পাংশা উচ্চ বিদ্যালয়। এরকমই হচ্ছে আপনার যে স্টুডেন্টসের যে ধারণাটা, ঠিক আছে। কিংবা এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। যেমন আমরা পশু যদি বলি, তো যে কোনো পশু যার হচ্ছে হাত পা আছে, কিংবা সে নির্দিষ্ট একটা ধরনের খাবার খায়, তার নির্দিষ্ট একটা চলাফেরার ধরন আছে। হ্যাঁ, এই যে একটা বিষয়, পশু বলতে কি আমি বুঝাই? যে ইন জেনারেল পশু মানে হচ্ছে একটা ধারণা আমার আসে যে ওয়াইল্ড অ্যানিম্যাল, এই টাইপের কিছু একটা। কিন্তু যখন আমি একটা জুতে দেখা যাচ্ছে লালন নামের একটা সিংহ আছে ঢাকা জুতে, তো যখন আমি লালন সেই বাঘকে মিন করতেছি, কিংবা সেই লায়নকে মিন করতেছি, সিংহকে মিন করতেছি, তখন কিন্তু সেই লালন হচ্ছে পশু যে ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট হয়ে গেল। তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে যখন আমি ক্লাস বলবো বা শ্রেণী বলবো, তখন সেটা হচ্ছে যে একটা ওয়াইডার জিনিসকে বোঝায়, এবং ওই ওয়াইডার জিনিসের একটা পার্টিকুলার এক্সাম্পলকে যখন আমি মিন করব, তখন সেটা হয়ে গেল অবজেক্ট। তো রুবিতে সব কিছুই অবজেক্ট, মোটামুটি 95% যা জিনিসপত্র দেখব সবই অবজেক্ট। যেমন আমি এখানে কিছুক্ষণ আগে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করেছি, তাই না? হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা স্ট্রিং বা একগুচ্ছ কি বলবো লেটার বা লেখা আর কি। তো এই যে জিনিসটা, এই লাইনটা হচ্ছে কি? এই লাইনটা হচ্ছে স্ট্রিং নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট। অর্থাৎ এই যে HELLO, এই যে ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো লেটারগুলো, এই লেটারগুলোকে এই পার্টিকুলার অর্ডারে সাজায় যে একটা জিনিস আমি বানাইছি, এই যে পুরো জিনিসটা, এই ডাবল কোটেশন থেকে এই কোটেশনের ভিতরে, এটা হচ্ছে ওই স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট। তো এরকম আর কি। আশা করি আপনাদের অবজেক্ট এবং ক্লাসের ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। আমরা ভবিষ্যতে ক্লাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে, তবে মোটামুটি এটা একটু বুঝে রাখেন যে ইন জেনারেল যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাস, এবং তার একটা উদাহরণ সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবার
আমরা রুবিতে যখন প্রোগ্রামিং করতেছি তখন কিন্তু আমরা একটা যে কোনো একটা বস্তুর যে কোনো একটা জিনিসের আমি ক্লাস বের করে ফেলতে পারি। যেমন আমি এক্স ইজ ইকালস টু, যখন আমি 23 নিলাম, ঠিক আছে, এক্সের ক্লাস কি সেটা আমি জিজ্ঞেস করতে পারি রুবিকে। ক্লাস যখন দিয়ে দিলাম তখন সে বলছে যে এটা একটা ইন্টিজার ক্লাস। আচ্ছা, এবার আমি ধরুন ওয়াই ইজ ইকালস টু ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। ঢাকা কি, এটা একটা জাস্ট একটা স্ট্রিং, আমি ঢাকা না দিয়ে অন্য যে কোনো কিছু দিতে পারি, যেমন হচ্ছে যে জার্নি দিলাম, ঠিক আছে। এখন ওয়াই এর ক্লাস আমি দেখি, ওয়াই হচ্ছে একটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট, অর্থাৎ এই যে ওয়াই এর ভেতরে যেটা আছে এই জার্নিটা, এটা হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট। তো এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার অবজেক্ট এবং ক্লাসের ধারণাটা আর কি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ভ্যারিয়েবল নিয়ে। তো ভ্যারিয়েবলটা কি, আমরা অলরেডি ভ্যারিয়েবলের ব্যবহার দেখে ফেলছি, কিন্তু জানি না আসলে ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা ভ্যালুর লোকেশন। একে ভ্যারিয়েবল বলা হয় কারণ এর ভ্যালুটা পরিবর্তন হতে পারে। ভ্যারিয়েবলের ভ্যালু সেট করা যায়, চেঞ্জ করা যায়। উদাহরণ আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে আপনার এক্স যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে ভ্যারিয়েবল এবং এটার ভ্যালু হচ্ছে এটা। তো আমি আরেকবার নেই, এক্স এক্স হচ্ছে ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের মানে ভ্যালু হচ্ছে এটা। এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন এক্স ইজ ইকালস টু, আমি এখন যদি ধরেন 50 দিয়ে দিই, তাহলে কিন্তু এখন এক্স এর মান চেঞ্জ হয়ে 50 হয়ে গেল, তাই না, 50 হয়ে গেল। তাহলে কি হলো, এক্স যে ভ্যারিয়েবলটা ছিল সেটা আগে যে ভ্যালু হোল্ড করতে, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, ভ্যারি করে ফেলেছে। এই কারণে হচ্ছে একে ভ্যারিয়েবল বলা হয়। কিন্তু যতক্ষণ এই ভ্যালুটা এটাতে সেট করা আছে ততক্ষণ এক্স এবং এই 50-র মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমি এখন আপনাদের উদাহরণ দিই, ধরেন আমি 10 প্লাস এক্স দিয়ে দেবো, ঠিক আছে, 60 চলে আসছে। অর্থাৎ এক্স যখন আমি এখানে ড্রপ ইন করেছি তখন সে এই এক্স হচ্ছে কি বলবো, এটা কোনো কাউন্টেবল জিনিস না, কিন্তু সে 50 এখানে রিপ্রেজেন্ট করছে, যে কারণে 10-এর সাথে যখন আমি এক্সকে যোগ করলাম তখন সে আমাকে উত্তর দিল হচ্ছে 60। তো এই যে ব্যাপারটা, মানে যতক্ষণ ভ্যালুটা হোল্ড করতেছে ততক্ষণ ভ্যালু এবং ওই ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভ্যারিয়েবলে আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো ধরেন যে এই যে এই ভ্যারিয়েবলটা আমি নিলাম, ঠিক আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালু আমি দিলাম 35। এখানে দেখেন এই যে ভ্যারিয়েবলটা, এখানে নাম স্টুডেন্টস, এটা হচ্ছে কি ভ্যারিয়েবলটার নাম, আর এটার ভ্যালু হচ্ছে 35, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে আমরা আউটপুট করতে পারি, এই ভ্যালুটাকে যে কোনোভাবে কাজে লাগাতে পারি, যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তো একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে ভ্যারিয়েবল কিন্তু অবজেক্ট না, ঠিক আছে। এই ভ্যালুটা অবজেক্ট, কিন্তু এই ভ্যারিয়েবলটা কিন্তু অবজেক্ট না। আমি যখন এই ভ্যারিয়েবলটাকে মিন করে নাম, এটা যখন ক্লাস আমি কল করতেছি তখন কিন্তু আমি এর ক্লাস কল করতেছি না, এটা তো টেক্সট, ঠিক আছে না, এটা তো স্ট্রিং, কিন্তু আমি কিন্তু এর ক্লাস মানে মিন করতেছি না, আমি মিন করতেছি ওই ভ্যারিয়েবলটা যে ভ্যালুটা হোল্ড করতেছে সেটা কি ধরনের ভ্যালু, কোন ক্লাসে পড়ে সেটা। তো এটা হচ্ছে জাস্ট একটা নাম এবং এটা হচ্ছে তার ভ্যালু আর কি। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল, হচ্ছে নিজে এক ধরনের অবজেক্ট আর কি। এটা কিন্তু মানে অবজেক্ট না, এটা হচ্ছে এটার নামই ভ্যারিয়েবল। এটা হচ্ছে আপনার একটা স্পেশাল টাইপের একটা এলিমেন্ট রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তো এ তো গেল। আচ্ছা, এখন আমরা আরও ডিটেলস যখন নেক্সটে আমরা এটা নিয়ে কাজ করব তখন আরও আপনাদের এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হবে। ভ্যারিয়েবল মূলত মনে রাখেন যে ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম এবং যতক্ষণ সে ভ্যালুটা হোল্ড করে ততক্ষণ ভ্যারিয়েবল এবং ওই ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই তো ব্যাপার। আচ্ছা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলের যে নামটা আমরা সেট করব সেটা অলওয়েজ লোয়ার কেস হতে হবে। রুবিতে ভ্যারিয়েবল কখনোই আপার কেস ব্যবহার করা হয় না। লোয়ার কেস ব্যবহার করতে পারবেন এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমি লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের অক্ষর এটা এবং এটা ছোট হাতের অক্ষর এটা ব্যবহার করেছি, দুটোর মাঝে আমি আন্ডারস্কোর ব্যবহার করেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে যে আমরা যে ভ্যারিয়েবলের মানে
ভ্যারিয়েবল দিয়ে কিছু আমরা ক্যালকুলেশন করি দাঁড়ান। যেমন আমরা এক্স ওয়াই জেড নেই, x is equals to 25, y is equals to x, ঠিক আছে, z is equals to say 50. ওকে, এখন দেখেন আমি x এর মান 25 সেট করেছি, y এর মান কিন্তু x এর সাথে সেট করেছি, এখন z এর মান হচ্ছে 50 হয়ে গেছে। এখন আমি যদি y এর সাথে z কে যোগ করি তাহলে কি হবে, এই 50 এবং 25 এই দুটো যোগ করে যোগফল যেটা হয় সেটা দিচ্ছি, ঠিক আছে। তো এই তো হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে ভ্যারিয়েবল হচ্ছে এই এক্স ওয়াই জেড, এগুলো সবগুলোই ভ্যারিয়েবল, যা আমরা এখানে ডিক্লেয়ার করেছি সবই এক্স প্লাস এই যে এটাও ভ্যারিয়েবল, এবং এটার ভ্যালু এক এক সময় চেঞ্জ হচ্ছে। যেমন এখানে আমরা একটা যদি টেক্সট ভ্যারিয়েবল নেই, যেমন ওয়াই আমরা টেক্সট ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখানে এই ভ্যারিয়েবলটা তখন হোল্ড করছিল একটা স্ট্রিং, একটা অবজেক্টকে, এই ভ্যারিয়েবলটা এখানে হোল্ড করছে একটা নাম্বার অবজেক্টকে। তো এই তো হচ্ছে আপনার ভ্যারিয়েবলের মানে আইডিয়া আর কি। আচ্ছা, এবার এখান থেকে বের হয়ে যায় আমরা। আচ্ছা, আরেকবার আমি আইআরবিতে ঢুকি। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে নিউমেরালস। তো নিউমেরিক নামে এক ধরনের অবজেক্ট আছে রুবিতে, যেটার সাব ক্লাস হচ্ছে ইন্টিজার এবং ফ্লোটস। মানে সব ধরনের সংখ্যাকে রুবিতে এক কথায় নিউমেরিক বলা হয়, এবং এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে ইন্টিজার এবং একটা হচ্ছে ফ্লোটস। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। যেমন আমরা এক্স যখন নিয়ে কথা বলছি, ধরেন এক্স এর মান 45 দিলাম, 45 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যে কারণে এক্স এখন হোল্ড করছে ইন্টিজার। এখন যদি আমি এক্স এর ভ্যালু ক্লাস কল করি, তাহলে দেখবেন এখানে ইন্টিজার সে বলছে, তার মানে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা ইন্টিজার ছিল। এবার আমরা একটা মানে ভগ্ন সংখ্যা নেই, ভগ্ন সংখ্যাটা নেব, ধরেন যে এটা দিলাম। এখন ভগ্ন সংখ্যার যদি আমি ক্লাস ডিটারমাইন করি, দেখবেন এটা বলছে ফ্লোট। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট হচ্ছে ভগ্ন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, আর পূর্ণ সংখ্যাকে ইন্টিজার। এটা যখনই আপনি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবেন তখন ইন্টিজার হবে, এবং যখনই আপনি ভগ্ন সংখ্যা নিয়ে কাজ করবেন তখনই সেটা ফ্লোট হবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো আলাদাভাবে সেট করে দিতে হয়, রুবিতে এই ধরনের আলাদাভাবে সেট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি যে ভ্যালু কল করবেন সেটা যে ভ্যালুর সাথে যে ক্লাসের সাথে মিল হবে সেই ক্লাসটাই সে আপনার ক্লাসে অ্যাসাইন করবে। আপনাকে আলাদাভাবে বলে দিতে হবে না যে এটাকে ফ্লোট করো কিংবা এটাকে ইন্টিজার করো। আচ্ছা, প্রথমে আমরা এখন আরও কিছু জিনিস দেখি, যেমন হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু 2 নেই। এবার দেখেন আমি এক্সকে গুণ দেব 2 দিয়ে, ঠিক আছে। দেখেন কি 4 হয়ে গেছে, ঠিক আছে না। তো এরকম যোগ বিয়োগ গুণ ভাগ স্বাভাবিক নিয়মে যেভাবে হয় সেরকমই করতে পারবো, কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের এখন দেখাবো। সেটা হচ্ছে যে এক্স প্লাস ইকুয়াল 2। আচ্ছা, এটার দ্বারা কি বোঝাচ্ছে, কেউ কি বুঝতে পারছেন? দেখেন এক্স এর ভ্যালু ছিল 2, এক্স প্লাস ইকুয়াল যখন 2 করলাম তখন এক্স এর ভ্যালু হয়ে গেল 4। আমি যদি আবারও আগের প্রোগ্রামটা রান করি, এবার দেখেন এক্স এর ভ্যালু হয়ে গেছে 6। যতবার আমি এই প্রোগ্রামটা রান করব ততবার এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এক্স এর ভ্যালু 8 হয়ে গেছে। তো এর দ্বারা কি হচ্ছে, এটা আসলে একটা বড় একটা ছোট সংক্ষিপ্ত রূপ। যেমন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, এটার দ্বারা যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এক্স এর মান সে করবে কি, এক্স এর আগের যে মান ছিল, যেমন এখানে 8 আছে, 8-এর সাথে 2 যোগ করে যে যোগফলটা হবে সেটা সে এক্সে অ্যাসাইন করবে। এই যে জিনিসটা আমি লিখলাম এখানে, এইটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে, দেখেন এখানে 10 হয়ে গেছে 10, যে এক্স প্লাস ইকুয়াল টু, এটা হচ্ছে ওই আগের যে লাইনটা আছে এই লাইনের সংক্ষিপ্ত রূপ। তো প্রোগ্রামাররা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে বেশি পছন্দ করে, কাজে আপনার এই ধরনের অপারেশন এখন অনেক দেখবেন আর কি সামনে।
আচ্ছা, এখন আমি আরেকটা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার এই রুবির ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বিভিন্ন যে ইয়াগুলা মানে গাণিতিক যে সমস্ত অপারেটরগুলো আছে, গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে, এগুলো হচ্ছে যে সরল, যে আমরা সরল করতাম, সেই সরলের মানে যে সাধারণ বীজগণিতের যে নিয়ম আছে, বদমাস বা সেটাই আর কি ফলো করে আর কি। যেমন হচ্ছে যে ব্র্যাকেটের কাজ আগে করবে, অফের কাজ তারপরে করবে, তারপরে হচ্ছে ডিভাইডের কাজ করবে, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করবে, এবং তারপরে অ্যাডিশন অ্যান্ড সবার শেষে সাবস্ট্রাকশনের কাজ করবে। তো এইভাবে হচ্ছে এই বীজগাণিতিক যে যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো চলে আর কি। আচ্ছা, এবার আমরা অন্য যে এক ধরনের আমরা দেখেছিলাম সেটা আলোচনা করি। সেটা হচ্ছে কি, যে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার রুবিতে খুবই মানে ইন্টারেস্টিং ওয়েতে আপনি ডিফাইন করতে পারেন। যেমন আপনি ধরেন যে একটা ভ্যারিয়েবল নিলেন এক্স এর ভ্যালু আপনি সেট করলেন 10 সেট করলেন। এবার আপনি ওয়াই এর মান সেট করেন 10.0। এখন দেখেন দুটো কিন্তু একই ভ্যালু হোল্ড করে, তাই না? এখন এক্স এর যদি আমি ক্লাস নেই, এটা আমাকে দেখাচ্ছে ইন্টিজার। ওয়াই এর যদি ক্লাস নেই, এটা দেখাচ্ছে ফ্লোট। তার মানে আপনি যদি কোনো সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট হিসাবে আপনি অ্যাড করতে চান কোনো ভ্যালুকে, তাহলে তার সাথে আপনি 0.0 যদি অ্যাড করে দেন অ্যাসাইন করার সময়, তাহলে সে ওইটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে রেজিস্টার করবে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এক্সকে আমি যদি 3 দিয়ে ভাগ দেই, দেখেন 3 দিল, ঠিক আছে। কিন্তু ওয়াইকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, কি দিবে দেখেন, ওয়াইয়ে কিন্তু আমাকে 0.333 যা আছে এটাও দিল। এক্সের ক্ষেত্রে কি হলো, এটা টার্ন কোড করছে, মানে হচ্ছে যে 3-এর পরে দশমিকের পরে যা ছিল সেগুলোকে সে ইগনোর করেছে আর কি, যেহেতু এটা ইন্টিজার। যে কারণে অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আপনি কোনো ক্যালকুলেশন করতেছেন, তখন প্রেসিশনের যদি দরকার হয়, অর্থাৎ সূক্ষ্ম যদি আপনার তার রেজাল্টটা সূক্ষ্ম হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি ইন্টিজার দিয়েই কাজ করে ফেলতে পারেন। তো এভাবে আপনি এটা করতে পারেন। আবার আরেকটা উপায় আছে, আপনি যদি ধরেন একটা ভ্যালু আছে এক্স, ঠিক আছে, এটাকে আপনি ফ্লোট পয়েন্ট বানাইতে চান, তাহলে কি করবেন, এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু আচ্ছা, এভাবে হবে না। আচ্ছা, আমি 2f দিতে হবে, সরি, হ্যাঁ, আচ্ছা 2f দিতে হবে। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু এক্স 2f, এর দ্বারা কি করলাম, আমি এক্স ছিল আমার ইন্টিজার, এখন আমি এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করে নিলাম। একইভাবে আমার ওয়াই হচ্ছে কি আছে, ওয়াই হচ্ছে ফ্লোট আছে। ওয়াইকে আমি ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ডট টু আন্ডারস্কোর আই, এর মাধ্যমে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। তো আপনার সংখ্যা ক্যালকুলেশনের যে কোনো পর্যায়ে আপনার যদি মনে হয় যে না আমাকে এটা কনভার্ট করে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, তো এই তো গেল। এখন সংখ্যার আলোচনার ক্ষেত্রে আর দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার কিভাবে আপনি রাউন্ড করবেন। যেমন হচ্ছে যে আপনার একটা ভ্যালু নেই আমরা, যেমন n ইজ ইকুয়ালস টু এটা নিলাম, ঠিক আছে। এখন n ডট রাউন্ড যদি দেই, তাহলে দেখবেন এটাকে রাউন্ড করে ফেলছে, তার মানে এই যে অংশটুকু আছে সেটাকে সে রিমুভ করে ফেলছে। এটা একটা মেথড, ঠিক আছে, ডট রাউন্ড এটা একটা মেথড, টু আন্ডারস্কোর আই এটা একটা মেথড। এটা মানে এটার মাধ্যমে একটা সার্টেন ক্যালকুলেশনের ভিতর দিয়ে এটা বের হয়ে এসে একটা আউটপুট দিচ্ছে আমাকে। তো রুবিতে এই যে ফাংশনগুলো আছে এগুলোকে বলা হয় মেথড। তো আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করলাম। এখন আমরা এর উপরে আরও অন্য কিছু মেথড ব্যবহার করতে পারি। এই সেলিং মেথড করলে কি হবে, দেখেন এর আগে ছিল 53 সবার শেষে, এখন 54 হয়েছে। সেলিং করলে কি হয়, যে অলওয়েজ সে রাউন্ড করবে উপরে। আরেকটা হচ্ছে মেথড আছে, সেটা হচ্ছে ফ্লোর করলে কি হবে, অলওয়েজ সে নিচের দিকে যাবে, অর্থাৎ রাউন্ড করবে এবং অলওয়েজ নিচের দিকে যাবে। তো এই তো ছিল আপনার এগুলোর মানে ইন্টিজার এবং ফ্লোটসের মোটামুটি ব্যবহার। এখন আমরা 5 মিনিটে আলোচনা করে নিই, সেটা হচ্ছে স্ট্রিং নিয়ে। তো স্ট্রিং
একটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্ট। স্ট্রিং মূলত যেটা হচ্ছে যে আপনার টেক্সটকেই স্ট্রিং বলা হয়, ঠিক আছে। তো যেমন এক্সাম্পল দেই, এক্সাম্পল এর আগে আমরা অলরেডি পেয়েছি, যেমন ওয়েলকাম একটা ভ্যারিয়েবলের নাম এবং ভ্যারিয়েবলের ভ্যালু সেট করলাম হচ্ছে, তো এই যে এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তো আমরা দুইভাবে করতে পারি, দেখা যাচ্ছে যে স্ট্রিং তো এইভাবে আমরা ব্যাখ্যা করলামই। এখন স্ট্রিং দিয়ে কিন্তু মূলত আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন দেখেন এই যে ওয়েলকাম, এটা কিন্তু মোটামুটি একটা স্ট্রিং, এটা দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখন আমরা স্ট্রিংয়ের আরও কিছু ব্যবহার দেখি, যেমন স্ট্রিংকে জোড়া দেওয়া যায়, যেমন আমরা ওয়েলকাম দিলাম, তো আর হচ্ছে যে ওয়েলকামের পরের পার্ট, ওয়েলকামের লেটার পার্ট একটা নিলাম, ধরেন যে এটা দিলাম, ঠিক আছে। এবার দুটোকে, আচ্ছা বানানটা ঠিক হয়নি, ইগনোর দিস প্লিজ। এখন এই দুটোকে আমাকে যোগ করতে হলে কী করতে হবে, যেমন গ্রিটিংস ইকুয়ালস টু আমি দিলাম ওয়েলকাম প্লাস আচ্ছা ওয়েলকাম প্লাস ওয়েলকাম লেটার। বানানটা ঠিক হয় নাই। হ্যাঁ, এই যে দেখেন এইটা প্লাস করার ক্ষেত্রে কি হলো, যে ওয়েলকামে যা ছিল হ্যালো ছিল এবং ওয়েলকাম লেটারে যা ছিল সেটা স্ট্রাং টুগেদার হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন গ্রিটিংসের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওইটা। হ্যাঁ, এখন যেহেতু এটা একটু হালকা ভুল হয়েছে, আমরা এটা আবার একটু ঠিক করি। এখানে আমাদের একটা সামনে স্পেস লাগবে, তাই না? স্পেস আমি কিভাবে দেব? স্পেস দেব হচ্ছে এরকম একটা স্পেস নিলাম এবং আবার আরেকটা প্লাস দেবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি হলো, যে আমি কিন্তু আরেকটা স্ট্রিং নিলাম, এখানে তিনটা স্ট্রিং এখানে যুক্ত হচ্ছে। একটা হচ্ছে ওয়েলকাম, তারপর আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস স্ট্রিং এবং এই যে আরেকটা স্ট্রিং, তিনটা স্ট্রিংকে এক করার পরে যখন আমি এটাকে অ্যাসাইন করলাম গ্রিটিংসে, তখন গ্রিটিংসের ভ্যালু হয়ে গেল এরকম। তো এগুলো হচ্ছে এভাবে আপনি স্ট্রিংকে যোগ করতে পারেন, কিংবা স্ট্রিংয়ের একটার সাথে আরেকটাকে জুড়ে দিতে পারেন। আরেকটা উপায় আছে স্ট্রিংকে জুড়ে দেওয়ার, সেটা হচ্ছে অ্যাপেন্ড অপারেটর, যেটা আপনাদের এখন আর খুব একটা ব্যবহার নাই, তো আমি ওটা মোটামুটি ইগনোর করে যাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। এবার এক্স ইজ ইকুয়ালস টু, ধরেন আমি দিলাম কি, একটা স্ট্রিং নিলাম হচ্ছে এইটা, ড্যাশ একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে। এখন যদি আমি এক্সকে ধরেন 20 দিয়ে গুণ দেই, কি হবে? এটা তো একটা স্ট্রিং, তাই না? স্ট্রিংকে তো গুণ করা যায় না, এটা আমাদের কমন আইডিয়া। কিন্তু রুবির ক্ষেত্রে কি হচ্ছে, আপনি এই ধরনের স্ট্রিংকে গুণ করতে পারবেন। গুণ করলে কি করবে, সে জাস্ট 20টা ওইটাকে আউটপুট দেবে। তো আমি এবার আরেকটা ভ্যারিয়েবল নেই, এবার এটাতে আমি স্ট্রিং হিসাবে 78 দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এক্স ইন্টু 2 দেই, দেখেন কি করেছে সে, এই 78কে কিন্তু গুণ দেয় নাই, সে কি করছে, এটাকে স্ট্রিং হিসাবে ট্রিট করে 2 বার 78 আউটপুট দিয়েছে। তো আপনাদেরকে এই ধরনের সিচুয়েশনে আপনার পড়ে গেলে যেটা করতে হবে, যে আপনাকে ওই এক্স ইজ ইকুয়ালস টু এক্স ডট 2 আন্ডারস্কোর আই, এভাবে 2i অর্থাৎ ইন্টিজারে আপনাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট যখন করে নিলাম, তখন আমি কিন্তু এক্স ইন্টু যদি 2 দেই, তাহলে কিন্তু এবার আমাকে ঠিকঠাকভাবে সে আউটপুটটা দিচ্ছে। তো এই তো হচ্ছে মোটামুটি স্ট্রিংয়ের ব্যবহার। আর স্ট্রিংয়ের আরেকটা যে ব্যবহার আছে, সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। তো আমরা নেক্সট ক্লাসে স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে আলোচনা করব, প্লাস আরও যে সমস্ত আইডিয়া আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।